মিউটে আছেন শরীফ সাকিব ভাই, মিউটটা বন্ধ করেন, আপনি মিউটটা ক্লিয়ার করেন। জি দর্শক বিন্দু, আপনাদের সবাইকে থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচি। বিশেষ করে বাংলাদেশ যতদিন থাকবে, আমাদের গণতন্ত্রের জন্য, বঞ্চিত মানুষের অধিকারের জন্য আমরা কথা বলবো। 24 ডিজিটাল নিউজ, আমরা বিবেকের জায়গা থেকে, আমাদের চেতনার জায়গা থেকে আমরা প্রতিদিন বাংলাদেশের ঘটনাবলী ঘটে যাওয়ার বিষয় নিয়ে আমরা আমাদের সামনে আমরা উপস্থাপন করি। সেই ঘটনাবলী নিয়ে আমরা আয়োজন করি। শিক্ষা আমার অধিকার। এই শিক্ষার, বাংলাদেশকে শিক্ষা বান্ধব বাংলাদেশ গড়তে গেলে শিক্ষা নীতির কতটুকু প্রয়োজন। যেমন শিক্ষা নীতিতে ছিল ক্লাসে আগডুম বাগডুম পড়ানো হতো। শিক্ষা কি বাস্তব ভিত্তিক গণমুখী শিক্ষা উচিত, না আগডুম বাগডুম কেন্দ্রিক শিক্ষা উচিত? এবং এবারের এসএসসি পরীক্ষায় প্রায় 37% ফেল করেছে। গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ ফেলের রেকর্ড। যারা ফেল করেছে তাদের শিক্ষা জীবন রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব কি, এবং দ্রুত তাদেরকে পাশের ব্যবস্থাপনায় কিভাবে নেওয়া যায়। এবং 312টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পাশ করে নাই। আমাদের সাথে প্রফেসর ডক্টর আলহাজ শরীফ সাকি যুক্ত হয়েছেন। আপনাকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নাগরিকের শিক্ষার অধিকার, সে অধিকার, এই অধিকারের জায়গা থেকে সুনাগরিক হিসাবে গড়বার জন্য সরকারের শিক্ষা নীতি কেমন হওয়া উচিত। পাশাপাশি যারা ফেল করেছেন, সেই ফেল করা ছাত্রদেরকে শিক্ষা জীবন রক্ষা করার জন্য তাদেরকে দ্রুত পরীক্ষা নেওয়া উচিত, নিবে সরকার, না 1 বছর পরে নিবে? এই দুটো বিষয় নিয়ে আপনি আপনার বক্তব্য স্থাপন করবেন। পাশাপাশি আমরা কেমন রাষ্ট্রপতি চাই, যে রাষ্ট্রপতি সাংবিধানিক সংকট দেখা দিলে তিনি দায় এবং দায়িত্ব নিয়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আগামীতে রক্ষা করবেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে সংকটের মুখে ফেলে দিবেন না, জনগণের স্বার্থকে তিনি প্রাধান্য দিবেন, এমন রাষ্ট্রপতিকে আমরা চাই। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি, আপনাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে এই বছর যে এসএসসি শিক্ষা নীতি কেমন হওয়া উচিত, পাশাপাশি যারা ফেল করেছে, সর্বোচ্চ ফেল করেছে, 37% ফেল করা ছাত্রছাত্রী, তাদের জন্য, তাদের পাশের জন্য সরকার কি ব্যবস্থা নিতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখেন, শিক্ষার যে অবস্থা অবনতি হয়েছে এটা খুবই দুঃখজনক। কারণ আমাদের এখন যে মোবাইলের যুগে এই টেকনোলজির কারণে আজকে আমাদের লেখাপড়ার মানটা কমে গেছে, এটা আমি মনে করবো আর কি। সবাই তো ফেসবুক, ইউটিউব, টুইটার এই সমস্ত ব্যবহার করে ছাত্র সমাজের কাছে যখন মোবাইলটা চলে গেছে, বিশ্ব আমার হাতের মুঠো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই 100 বছর আগে যে কথা বলে গেছিলেন, সেটা যখন আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম সেটা পেয়ে গেছে, তাই আজকে আমাদের শিক্ষারই অবনতি হচ্ছে। তো শিক্ষাকে বিল্ড আপ করার জন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন, এবং এই বছর যে রেজাল্ট হয়েছে, যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের প্রতি আমার অভিনন্দন, এবং যারা অকৃতকার্য হয়েছেন তারা যাতে আবার পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, তাদের গার্জেনদের প্রতি সহানুভূতিশীল আচরণ করে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে তারা আবার যাতে পরীক্ষা পড়ার টেবিলে বসে লেখাপড়ার মান উন্নয়ন করে। এবং লেখাপড়ার মানের সাথে একটা কথা আছে না, কার্টিসি কস্ট নাথিং বাট প্রাইস এভরিথিং। শিষ্টাচার, আদব কায়দা এগুলো কিন্তু আসলে টাকা পয়সা লাগে না, এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা, বেসিক ফাউন্ডেশন। আমরা যদি আমাদের পরিবার থেকে এই শিক্ষার মানকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবনের সফলতা আসবে বলে আমি বিশ্বাস করি। এখন দেখেন, আমাদের পরিবারের মধ্যে কিন্তু এই হতাশাগুলো বেশি হচ্ছে। একটা পরিবারে গেলে দেখবেন ছেলে এক মোবাইল নিয়ে বসে আছে, মা এক মোবাইল নিয়ে বসে আছে, বাবা এক মোবাইল নিয়ে বসে আছে, কি লেখাপড়া করছে না করছে এগুলা কিন্তু কোনো খোঁজ খবর নিচ্ছে না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে জুম লিংক পাঠাইছি ভালো স্যার, জুম কাজগুলো জুম না করি, তাহলে আমাদের শিক্ষার মান আরো অবনতি হবে। জুমে যেমন দিয়েছে, দেখেন, জুমে। আমরা ছোটবেলা মক্তব শিক্ষাটা ছিল প্রথম, ফজর নামাজের পরে আমরা আরবি শিক্ষায় লেখাপড়া করেছি। সেই মক্তব শিক্ষার মধ্যে কিন্তু যেই আনন্দ ছিল, স্কুল কলেজ এখন কিন্তু যে মানে কোরআনিক পদ্ধতি, কোরআনকে 3টা ভাষায় শেখানোর চেষ্টা করছে। আমাদের কিছু বন্ধু আছে, তারাও ল্যাঙ্গুয়েজ, 3 ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তারা করেছে, এবং সেইভাবে তারা শিক্ষার মানকে ডেভেলপ করার চেষ্টা করতেছে। তো আমরা চাই একটি সুন্দর শিক্ষা অনুরাগী বাংলাদেশ হোক,
এবং যারা লেখাপড়া খারাপ করেছে তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বললেন, রাষ্ট্রপতি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ সংবিধানের 70 অনুচ্ছেদ কে যদি আমরা বাদ না দিতে পারি, তাহলে আমাদের সংসদ সদস্যদের দ্বারা যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেটা তো দলীয় নির্বাচিত হতে হবে, দলীয়। তা আমার স্লোগানও আছে, আমরা দলবাস হতে চাই না বন্ধু, মানুষ হতে চাই। আমাদের যদি সেই মানবিক মূল্যবোধ এবং মানবিকতার দিক থেকে চেষ্টা করি, তাহলে তো আমাদের বিএনপি যে প্রার্থীকে নমিনেশন দিবে তারাই প্রেসিডেন্ট নির্বাচিত হবে। আর 11 দলীয় জোট যে প্রার্থী দিয়েছেন, যদি সংবিধানের 70 অনুচ্ছেদকে অ্যাবলিশ করা যেত, তাহলে বোঝা যেত যে প্রেসিডেন্ট কে নির্বাচন হচ্ছে। এটা কিন্তু অন্ধকার, মানে প্রকাশ্যে ভোটের মাধ্যমে হতো, তখন কিন্তু সংসদ সদস্যরা তাদের মতামত প্রকাশ করতে পারত। এখন কিন্তু সেই মতামত প্রকাশ করার কোনো অবকাশ নেই। যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ মতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না, তাই বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবে বলে আমি মনে করি। আর যদি 70 অনুচ্ছেদকে মূল্যায়ন না করা হয়, মানে গণভোটের মতো সংসদ সদস্যদের মধ্যে যদি সেই করা হয়, তাইলে কিন্তু আবার বলা যায় না, গণেশ উল্টেও যেতে পারে। তো আমরা চাই একটা সুন্দর রাষ্ট্রপতি আসুক এবং জনগণ যাকে রায় দিবে সেটাই হোক, এবং পার্লামেন্টের এমপিরা যাকে মনোনীত করবেন আমি আপনাকে, উনি জি, বাংলাদেশ। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি ভাই, গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ ফেল করেছে আপনার 37%। 312টা স্কুলে, একটা স্বাধীন দেশে 312টা স্কুলে কোনো পাশ করে নাই, 312টা, 300 স্কুলে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানকে কি দ্রুত তদন্তের আওতায় এনে সমস্যা চিহ্নিত করে আগামী বছর যাতে কি লজ্জাজনক পরিস্থিতি জাতির সামনে না আসে, সেই ব্যাপারে হ্যাঁ, কি এটা দ্রুত অবশ্যই, এটা তো আমাদের শিক্ষা আমাদের মন্ত্রণালয় ব্যাপারে থেকে অনেক কি কাজ ধরনের হয়েছে, ব্যবস্থা নেওয়া এখন উচিত? কাজ। 312টি শিক্ষা প্রতিষ্ঠানদের ফেল অবশ্যই করেছে। এটা শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিচ্ছে, এবং তাদের মানে শিক্ষার সেই সময় শিক্ষকরা আছে স্কুলগুলোতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তাদের ছাত্রদের তারা কি করেছে, শিক্ষার মানকে আসলে বাড়াতে হবে। এবং শিক্ষামন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সাধুবাদ জানানো যায়, এবং শিক্ষার মান উন্নয়ন করা হোক, আর যাতে মানে এত অধপতন না আসে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমাদের লেখাপড়ার শিক্ষকদের নৈতিক অবক্ষয় হয়েছে, সেখানে তারা প্রাইভেট পড়ানোর যে টেন্ডেন্সি সেটা বন্ধ করতে হবে, এবং কোনো স্কুল টিচার কোচিং সেন্টার করতে পারবে না, এই সমস্ত আইন হচ্ছে, এটা হওয়া উচিত। যদি এটা হয়, তাহলে মানে স্টুডেন্টরা ভালোভাবে স্কুলের মধ্যেই লেখাপড়া শেষ করতে পারবে, এবং তারা কিন্তু যাতে ওখানে প্রাইভেট ওখানে কি পড়তে এমন না এমন হয়। যোগ্য শিক্ষক ছিল না? 3 শতাধিক শিক্ষক যারা পড়াতে পারেন না, তাদের যোগ্যতার অভাব ছিল, বা সেখানে তাদের ব্যবস্থাপনার সমস্যা ছিল। এটা তো তিনশো হলেন বারোটা আমাদের স্কুল, সমাজটা কেমন হয়ে একটা গেছে, যারা স্কুলে ভালো ছাত্র, ধরেন 200 স্টুডেন্ট ভালো পরীক্ষা দিল, ছাত্ররা 100 শুনেন, স্টুডেন্ট পরীক্ষা দিল, একজন যদি পাস না করে, তাহলে কেমন ভাবে সে ব্যবস্থাপনা ছিল, কেমন শিক্ষক সেখানে ছিল বলেন? এটা তো খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক, এটা তো খুবই লজ্জাজনক ভাই। আমরা চাই না, আমরা চাই না এরকম আর যে বহির্বিশ্বে যত মেরিটোরিয়াস স্টুডেন্ট হয় তারা হয় শিক্ষক, আর বাংলাদেশে দেখেন মেরিটোরিয়াস স্টুডেন্টরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারা মানে তারা তাদের লাইনে চলে যায়, শিক্ষকতা প্রফেশনে কিন্তু আসতে চায় না বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ শিক্ষকদেরকে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যায়ন না করলে, এদেশে যদি শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে আমরা শিক্ষকদেরকে অবহেলা করি, এটা হওয়া উচিত না। এটা যদি সবচেয়ে বেশি মূল্যায়ন করা হতো শিক্ষাকে এবং টিচারদেরকে, শিক্ষককে, তাহলে কিন্তু এই শিক্ষকরাই সবচেয়ে বেশি স্যালারি, তাদের হাই স্কেল থাকতো। কিন্তু আমরা চাই একটা সুন্দর শিক্ষা হোক এবং ভালো কাজ হোক, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি দেশবাসীর কাছে মানে সুন্দর একটি প্রেসিডেন্ট নির্বাচন হোক এবং বিএনপি মনোনীত প্রার্থী জয় যুক্ত হবে। এছাড়া তো আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদকে ভায়োলেশন করতে পারবে না। তাই সেই মানে নাই মামার যে কানা মামা ভালো আর কি, মন্দের ভালো আর কি, যেটাই হোক আমি সেটাকে সফলতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন আমরা মানুষ হই, সেবক হই, মানবিক হই, মানবিক আচরণ করি, অবজ্ঞা নয় মর্যাদা। জয় হোক মানবতা, জাগ্রত হোক মানবিকতা, বেঁচে থাকুক মনুষ্যত্ব, আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হোক, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আচ্ছা, আপনি করছি। উদাত্ত ধন্যবাদ সাথী আহ্বান ভাই আপনাকে। জানাবেন। স্বাধীনতার 55 পরেও কি ধরনের শিক্ষা নীতি হওয়া উচিত প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত,
আজকে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা নাই, গবেষণার টাকা অনিয়ম করে, দুর্নীতি করে, লুটপাট কোপাট করা হয়, গবেষণা বলে কিছু হয় না। বিশ্ববিদ্যালয় মানে সর্বোচ্চ পর্যায়ে গবেষণা হবে, গবেষণা নতুন নতুন আপনার রিপোর্ট আসবে, এবং বিশ্ববিদ্যালয় এবং আপনার ইন্ডাস্ট্রি, এটা এই দুটো কানেক্টিভিটি করে বিশ্ববিদ্যালয়ের সাথে শিল্প প্রতিষ্ঠান কানেক্টিভিটি থাকবে, সেখানে বাস্তবমুখী গবেষণা হবে। এই গবেষণা লব্ধ নতুন নতুন মানে আপনার নতুন নতুন এলিমেন্টস আমরা পাবো, সেই জায়গা থেকে নতুন নতুন আবিষ্কার হবে, নতুন নতুন আবিষ্কারের যুগে বাংলাদেশ এগিয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়গুলা সেখানে ছাত্রদের বই খাতার পরিবর্তে আপনার মানে বই কলমের পরিবর্তে সেখানে আর্মস দেওয়া আছে, ছাত্রদেরকে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলা হয়, সন্ত্রাসী সংগঠন তৈরি করা হয়, সন্ত্রাসী শিক্ষক তৈরি করা হয়, সরকারের স্বার্থের অনুগত। আমরা দেখেছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল ইসলামের ইতিহাসে, তিনি ইসলাম কোরআন পড়তে পারেন না, এই ফ্যাসিস্ট সরকার তাকে শিক্ষক নিয়োগ দিয়েছেন ইসলামের ইতিহাসে, তিনি বেতন করে নিয়ে আসেন, কিন্তু ক্লাস নিতেন না, খাতাও দেখতেন না, খাতা দেখাতেন অন্যকে দিয়ে। তাই শিক্ষার এই সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় নষ্ট করার জন্য তারা রাজনীতিকরণ করেন, ক্ষমতার কেন্দ্র হিসাবে সেখানে চর্চা করেন। এই অশুভ জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসা উচিত এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থান দেওয়া এবং পর্যাপ্ত গবেষণার দিকে নিয়ে যাওয়া উচিত যুগের বাস্তবতায়। প্রফেসর শরীফ, ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি। অসংখ্য ধন্যবাদ। দেখেন, শিক্ষাকে যদি আমরা রিসার্চ সেন্টারের মতো না করি, মানে গবেষণার লব্ধ না করি, তাহলে আমাদের উন্নয়ন হবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, মানে এটা কিন্তু মানে মেনে নিতে হবে। এবং শিক্ষাকে যারা আর্মস দিয়ে শিক্ষাকে ধ্বংস করছে তাদের প্রতি অ্যাকশনে যেতে হবে। এবং এই শিক্ষা, যেমন প্রাচ্যের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি হওয়াটাই টাফ, আর ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া কিন্তু কোনো টাফ না, আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা চাই যারা লেখাপড়া করবে, টেবিলে থাকবে এবং লেখাপড়ার মান উন্নয়ন করবে এবং গবেষণালব্ধ তারা থিসিস করবে, থিসিস পেপার জমা দিবে, যেভাবে তারা শিক্ষার মানকে উন্নয়ন করা যায় সেভাবে এই লক্ষ্যেই এগুচ্ছে এখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। এখন আমরা চাই আপনার চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে জানাতে, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্টুডেন্টের হাতে যাতে অস্ত্র না দেওয়া হয়, এবং মাদক, বিশেষ করে মাদক, নেশা, এগুলোর কারণে আমাদের শিক্ষার ব্যবস্থা আরো অধপতন হচ্ছে। তাই আমরা আমাদের স্ব জায়গা থেকে এই সন্ত্রাস মুক্ত একটি হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষকদেরকে সেই গুরু দায়িত্ব পালন করে যাতে একাডেমিক ব্যাকগ্রাউন্ডকে আরো বিল্ড আপ করা যায়, সে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। আমি ধন্যবাদ আপনাকে। আমি পাশাপাশি আপনার কাছে আসছি যে সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রোকে বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এই যে ছাত্রদের হাতে এখন সাম্প্রতিক সময় ক্ষমতাসীন জোটের ছাত্র সংগঠন এবং বিরোধী দলের ছাত্র সংগঠন লাঠিসোঁটা নিয়ে বা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষাঙ্গন দখলের একটা অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সেই ফ্যাসিস্টের যুগের সেই ক্যারেক্টার যদি আমরা এখনো দেখতে পাই, এই গণতান্ত্রিক ধারায় ফিরে আসা বাংলাদেশ জুলাই রক্তাক্ত আন্দোলনের পরে এই এই ধরনের অভূতপূর্ব, এই ধরনের অস্ত্রের ঝনঝনানি এবং অসম এই ক্যাম্পাস দখলের সেই পূর্বের দখলদারিত্বের ছাত্র রাজনীতি, এই দৃশ্য কেন এখন দেখতে হচ্ছে? এক্ষেত্রে কি সরকারি দলের দায়িত্ব নেই বিরোধী দলের এগুলোকে থামানো, এগুলোকে বন্ধ করবার? প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি। দেখেন, আপনার যখন কোনো স্টুডেন্টকে যখন উপদেষ্টা বানাই দিবেন, তখন তো সে চাওয়ার চেয়ে বেশি পায়। এটা কিন্তু আমাদের আরেকটা ইউনূস সরকার এই কাজটা ভুল করেছে, যে স্টুডেন্টদেরকে উপদেষ্টা বানিয়ে এবং আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে এত বড় বড় পদ দেওয়া এদের ঠিক হয় না। এই কারণে আরো অধপতন হয়েছে, মবের সৃষ্টি হয়েছে। যেরকম দেখেন, আমরা 54 বছর 55 বছরেও আমরা যে লক্ষ্যে যে জায়গায় পৌঁছাতে পারি নাই, তারা ইউনিভার্সিটিতে যায়, তাদের আজকে মানে সবকিছু তাদের হয়ে গেছে। আমরা চাই যাতে না হয় এবং নিয়ে আসতে পারে, এবং যে যতটুকু মেধা আছে তাকে সে মেধাকে মূল্যায়ন করা হয়, এবং অ্যাকর্ডিং টু সিনিয়রিটি অনুপাতে যাতে এই কাজগুলা করা হয়, তাহলে এদেশে শান্তি ফিরিয়ে আসবে বলে আমার মনে হয়। আমরা দেখেন, আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম, আমরা কিন্তু সিনিয়র কোনো ক্লাসের সামনে দিয়ে আমরা যেতাম না। আর এখন সিনিয়র ভাইদেরকে তারা অপমান করে, ইনসাল্ট করে ছোট ভাইরা, এটা কিন্তু খুবই অন্যায়। এটা ইউনূস সরকার দেখাই দিয়ে গেছে। এটা আসলে, এটার পক্ষে আমি সাপোর্ট করি না। আর ছোট ছোট বাচ্চাদেরকে যারা দুধ ফিটার টানে তাদেরকে বানাইছে মন্ত্রী, এমপি, এটাও একটা অন্যায়। এই কাজগুলা করার কারণেই আজকে মানুষের মবের সৃষ্টি হচ্ছে। তা আমরা চাই যারা
মানে প্রকৃত জ্ঞানে তাদেরকে আলোকিত করা হোক, জি। এবং ছাত্র যারা রাজনীতি কি, ছাত্র সঠিক, রাজনীতি মেধার গুরুত্ব দেওয়া উচিত? সেই ইসলামী ছাত্র শিবির অবশ্যই বলেন, ছাত্র দল ইসলামী ছাত্র শিবির ছাত্র তো মেধার রাজনীতিতে, গুরুত্ব দেয়, তারা মেধাকে হ্যাঁ সামনে ছাত্র এগোনোর জন্য রাজনীতিকে তারা মেধার তাদের গুরুত্ব নানা ধরনের দেওয়া উচিত, অ্যাক্টিভিটিস আছে। ছাত্র দল মেধার কি গুরুত্ব দেওয়া উচিত। মেধাভিত্তিক রাজনীতির দিকে যাওয়া উচিত? বিএনপির ছাত্র জি সংগঠন জি জি, বর্তমান অবশ্যই আধুনিক অবশ্যই যুগে, মেধার ভিত্তিতে, শিক্ষার বাস্তবতার মেধার যুগে ভিত্তিতে ছাত্র মেধাকে রাজনীতি গুরুত্ব যাওয়া দিয়ে, উচিত। মেধাবীদের দিয়ে ছাত্র রাজনীতি করা, মেধাবীদের দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পরিবেশ ঠিক স্থিতিশীলতা রাখা, মেধাভিত্তিক ছাত্র রাজনীতি হওয়া উচিত। জি বলেন। অবশ্যই অবশ্যই মেধা ভিত্তিতে ছাত্র রাজনীতি হওয়া উচিত। মেধার যদি মূল্যায়ন না করা হয়, তাহলে আমার সমাজে অধপতন হবে। তাইলে দেখেন যে সমস্ত তারা ভাষা ব্যবহার করে, খুবই লজ্জা লাগে। আমার খুবই আমি লজ্জিত হই যখন কোনো এমপি মুখের ভাষা এগুলো আসে। এবং আমরা তো আগে দেখেছি 50 বছর বয়সে, আমি তো মনে করি যে অ্যাটিটিউড প্রবলেম, ফাউন্ডেশন প্রবলেম তাদের। তাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ প্রোয়েক্টিভনেস না, তারা গালাগালি করে, তারা মঞ্চে ময়দানে এক দলকে আরেক দলকে গালাগালি করে। আমরা তো 54 বছর বয়সে আমরা কি দেখতে পেয়েছি? আমরা আর কোনো গালাগালি শুনতে চাই না। আমরা পজিটিভ প্রোয়েক্টিভ বাংলাদেশ দেখতে চাই। আমরা হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ দেখতে চাই। আমরা শিক্ষার জ্ঞানের প্রসারতা, যারা স্কলার, মেধাকে মূল্যায়ন করে, তারা সঠিক মেধাকে তারা মানে এসিআর এর মাধ্যমে যারা প্রকৃত জ্ঞানী, তাদেরকে তাদের প্রমোশন দেওয়া উচিত, তাদেরকে বিসিএস ক্যাডারভুক্ত করা উচিত। প্রকৃত মেধাবীরা আসলে এই অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক, আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি। আমি দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক সময় দেখেছেন বাংলাদেশের বাংলাদেশের আপনার এই বাংলাদেশে, বিশেষ করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসায়, ঢাকা কলেজ, যেখানে মেধাবীরা স্টাডি করেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আজকে আমরা লিবারেশনের পরের থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখেছি যে আমরা 70-এর পরে 80-র দশকে ছাত্র রাজনীতি দেখেছি, 90-র দশক ছাত্র রাজনীতি দেখেছি। 80 থেকে 90 পর্যন্ত আমরা যদি যাই, সেখানে কিন্তু ছাত্র সংগঠনে যোগ্য যথার্থ শিক্ষিত নেতৃত্ব থেকে স্থান দেওয়া হতো, তাদেরকে মূল্যায়ন করা হতো এবং তাদের পদ পদবি দেওয়া হতো। কিন্তু ক্রমাগত দেখলাম 91-এর পরের থেকে ছাত্র রাজনীতির সেই সঠিক তার নিজস্ব যে ঐতিহ্য ছিল, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সেই জায়গাতে রাখতে পারে নাই। ছাত্র রাজনীতির জন্য ক্রমাগত ক্ষমতার অংশীদারিত্বের জায়গায় চলে গেছে এবং তার মূল সংগঠন, ফাদার সংগঠনের রাজনৈতিক স্বার্থকে যখন বেশি প্রাধান্য দিয়েছে, বিবেচনা দিয়েছে, গুরুত্ব দিয়েছে, তখন কিন্তু ছাত্র রাজনীতি তার আসল ট্র্যাক থেকে বিচ্যুত হয়েছে। এবং সাম্প্রতিক সময় দেখেছেন একই দিনে, 2 দিনের ব্যবধানে রোকেয়া বিশ্ববিদ্যালয়, আপনার আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজে সরকারি দলের ছাত্র সংগঠন সেখানে ক্যাম্পাস দখল করার জন্য তাদের শেষ রাজনৈতিক শক্তি, সংগঠিত শক্তির পাশাপাশি তারা পেশি শক্তিকে প্রদর্শন করেছে। দেশীয় অস্ত্র এবং শস্ত্র সহ তারা তাদের নিজস্ব যে ক্যাম্পাস এবং বহিরাগত ক্যাডার সেখানে নিয়ে যাচ্ছে, এবং ছাত্র শিবিরও তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছে। ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল উভয় তাদের রাজনৈতিক শক্তির বাইরে আর যে রাজনৈতিক শক্তি, সেই শক্তির বাইরে পেশি শক্তির প্রদর্শন এখানে করেছে। তা ছাত্র রাজনীতি যদি আজকে তার নিজস্ব ঐতিহ্য, নিজস্ব চরিত্র থেকে বিচ্যুতি হয়, তাহলে সেখানে মেধাবীরা ছাত্র রাজনীতি তাদের অবস্থান পান না তাদের দলীয় পদ পদবিতে। পাশাপাশি শিক্ষা ভিত্তিক, শিক্ষার সুষ্ঠু নৈতিক পরিবেশ, স্থিতিশীলতা, এবং বিশেষ করে একটি বিশ্ববিদ্যালয়, ধরেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানেও প্রায় 40,000 উপরে স্টুডেন্ট স্টাডি করে। আজকে একটি ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ভিন্ন মত, ভিন্ন দলের অবস্থান থাকবে, তাদের সহমত থাকবে, সহ অবস্থান থাকবে। সহমত এবং সহ অবস্থান আমরা দেখতে পাচ্ছি না সেখানে। শিক্ষা প্রতিষ্ঠানে আজকে হল দখল করার অসম প্রতিযোগিতা সেখানে দেখতে পাচ্ছি। সেখানে ক্ষমতাসীন দল মেরিয়া হয়ে লেগেছে, পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরও তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা এর পরবর্তী সিকোয়েন্স গুলো দেখলাম। একটা অস্থিতিশীল এবং নৈরাজ্যকর অবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন সিকোয়েন্স আমরা দেখতে পেলাম। এই রক্তাক্ত জুলাই আন্দোলনের পরে ক্যাম্পাসগুলোতে অসম প্রতিযোগিতা হয়, সেখানে মেধা ভিত্তিক শিক্ষা পরিবেশ, সুস্থ শৃঙ্খলার পরিবেশ এবং মেধার চর্চার সুষম স্থিতিশীলতার পরিবেশ, সেটা না থেকে যদি অসম প্রতিযোগিতা ছাত্র সংগঠনের মধ্যে চলে আসছে, ক্যাম্পাস দখল করা,
রক্তারক্তি করা এবং অপোজিটকে অপোজিট ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আহত করা, তাদেরকে হসপিটালাইজ করা, তাদের হল থেকে বিতরণ করা। সেম ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবেই হল দখল করা হয়েছিল, র্যাগিং কালচার এস্টাবলিশ হয়েছিল। সাম্প্রতিক সময় আমরা প্রায় 2 বছর হলো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাম্পাসে র্যাগিং এর আমরা এই দুষ্ট কালচারের ব্যাড মেসেজ আমরা পাই নাই। কিন্তু অনেকদিন পরে আমরা আবার সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির তারা সেখানে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে তারা তাদের ছাত্রদের ম্যান্ডেট নিয়ে সেখানে ছাত্র সংসদ অবস্থান করছে। বিপরীত ধারায় ক্ষমতার বলয় থেকে, ক্ষমতার পাদপৃষ্ঠ থেকে, ক্ষমতার শক্তির মত্তার থেকে জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক একেবারে নীরব সেলটাসাই এবং ক্ষমতা বলে সব ক্যাম্পাস দখল করার জন্য আজকে তারা মরে হচ্ছে। আরে আপনি এখানে আছেন মেধা এবং যোগ্যতা ভিত্তিক ছাত্র ছাত্র জনতা, ছাত্রদের, জেনারেল স্টুডেন্টের সমর্থন আদায় করেন এবং সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, স্থিতিশীল পরিবেশ কিভাবে রক্ষা করা যায় এবং রক্ষা হয় সেই জায়গাতে প্রত্যেকের স্ব ক্যাম্পাসে কম্পিটিশন থাকা উচিত। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে যায় তখন কিন্তু একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট দেখতে পাই। কিন্তু গত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদকে ক্লিন করা, সেখানে এয়ার কন্ডিশনার একটা অ্যারেঞ্জমেন্ট করা, বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা ডিফারেন্ট ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট করা, এই যে মেধার শুভ শুভ বিশেষ করে ভালো মেসেজটা আবিষ্কার করা, নতুন নতুন ব্যবস্থাপনার দিকে যাওয়া, নতুন নতুন ব্যবস্থাপনার দিকে এই যুগকে নিয়ে যাওয়া, নতুন ব্যবস্থাপনা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাওয়া। তাই আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সেই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, জগন্নাথ বলুন, ঢাকা কলেজ বলুন, রোকেয়া বলুন, সেখানেই যদি পারস্পরিক ছাত্র সংগঠন ভিন্ন ভিন্ন দর্শন থাকবে, আদর্শ থাকবে, ভিন্ন দর্শনে তাদের অবস্থান থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, পারস্পরিক সহমর্মিতা থাকবে, সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজতে সারা ছাত্র রাজনীতি করবে, অবস্থান থাকবে, সব মতের সেখানে অবস্থান থাকবে, দর্শনের সেখানে প্রকাশ করতে পারে এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদের ছাত্র রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এটাই তো ক্যাম্পাসের বৈশিষ্ট্য উচিত, ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য। আজ যদি ছাত্র রাজনীতি বুড়ো ছাত্রদের দিয়ে ছাত্র রাজনীতি পরিচালনা করা, যারা শিক্ষার সাথে যে সম্পৃক্ত নাই, ক্লাসের সাথে তাদের সম্পৃক্ত নাই, ক্লাসের সাথে কানেক্টিভিটি নাই, শিক্ষার সাথে তাদের কোনো কানেক্টিভিটি নাই, তারা ছাত্র রাজনীতির নামে পদ পদবি নিয়ে তারা ক্ষমতার দম্ভ দেখাবেন, ক্ষমতার দাম্ভিকতা প্রকাশ করবেন, বইয়ের সাথে কানেক্টিভিটি নাই, স্টাডির সাথে কোনো কানেক্টিভিটি নাই, লেসনিং এর সাথে নাই, তারা টেন্ডারবাজি করবেন, বেশি অদম্য বিশেষ করে রাজনৈতিক শক্তি দিয়ে অর্থ কামাই করে নিজের ভান্ডার সমৃদ্ধ করবেন, ছাত্র বয়সের থেকে জনগণের অর্থ লোপাট করবেন, আত্মসাৎ করবেন, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন। এই ছাত্র রাজনীতির এই দূষিত কলঙ্ক সেই চরিত্র আমরা দেখতে চাই না। এই দূষিত কলঙ্ক চরিত্র থেকে দেশ ও জাতি মুক্তি পেতে চাই। মুক্তি সেই ধারা সূচিত হয়েছিল, সেই জায়গাতে বাংলাদেশ আমরা দেখতে পাই। আমরা নতুন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, মালিয়া মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানেও যদি ছাত্র আপনার হল দখল করা, সেখানে রক্তারক্তি করার এই সিকোয়েন্স দেখতে পাই, তাহলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে কি স্থিতিশীল পরিবেশ থাকবে না? থাকতে হবে। এবং সেখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের ম্যানেজমেন্ট শক্ত করতে হবে, প্রশাসনিক ব্যবস্থা শক্ত করতে হবে। সেখানে যেন দুই অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে আলিয়া মাদ্রাসার মতো জায়গায় সেখানে হল দখল করা এবং সেখানে দুই গ্রুপের লাঠিয়াল বাহিনী দিয়ে ক্যাম্পাস দখল করার এই যে অসম পরিস্থিতি, নৈরাজ্য পরিস্থিতি, এই সিকোয়েন্স গুলোকে দেখে জনগণ, বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন ঢাকার বাইরে, ছাত্রকে তাদের ছেলেদেরকে ঢাকাতে লেখাপড়া করার জন্য পাঠান, যারা হোস্টেলে থাকে তারা যদি অনিরাপদ হয় এবং তাদেরকে নিরাপত্তা দিতে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আছে, প্রশাসন আছে এবং রাজনৈতিক দল ব্যবস্থাপনা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যবস্থা আছেন, তারা যদি শিক্ষার স্থির পরিবেশ ধরে রাখতে না পারেন, সেখানে যদি আজও অসম প্রতিযোগিতা চলে, হল দখল করা, ক্যাম্পাস দখল করা এবং রাজনৈতিক শক্তিমত্তা দিয়ে হল দখল করে রাখা, ক্যাম্পাস দখল করে রাখা, এই অসম প্রতিযোগিতা আমরা দেখতে চাই না। এটা কিন্তু অসম প্রতিযোগিতা অগণতান্ত্রিক আচার আচরণ করা, উচ্ছৃঙ্খলতা করা।
এই যে ধরনের অপশক্তি, এই পেশি শক্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসী বাহিনী, রামদা বাহিনী দিয়ে আপনি ক্যাম্পাস দখল করবেন, শিক্ষা প্রতিষ্ঠান দখল করবেন, এটা তো সভ্য শিক্ষিত মানুষের পরিচয় হয় না। এবং সভ্য সুশৃঙ্খল সভ্যতায় যারা পরিচয় দেন, তাদের পরিচয়টা হতে পারেন না। তারা অমানুষ, উচ্ছৃঙ্খল, অসভ্য, বর্বরতার পরিচয় দেন। তারা মানুষের পরিচয়, আচার আচরণ, শিক্ষার পরিচয় তারা দিতে পারেন না। যে আপনি লাঠিয়াল বাহিনী দিয়ে হল দখল করবেন, শিক্ষা প্রতিষ্ঠান দখল করবেন, এটা কখনো এই বর্তমান গণতান্ত্রিক ধারায় যারা সূচিত করতে চান, সরকারি শিবিরে যারা আছেন, আপনারা শিক্ষা নিতে হবে। বিএনপি কিন্তু 17 বছর ক্ষমতার বাইরে ছিল। ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপির উপরে যে নির্যাতন করেছে, গুম করেছে, নিখোঁজ করেছে, হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে কারাগারে ঢুকিয়েছে, সেই নির্মমতার ইতিহাস বিএনপিকে সামনে রাখতে হবে। বিএনপি যদি সেই ফ্যাসিস্ট সরকারের ক্যারেক্টার ধারণ করে, তারা সেই অসম শক্তির প্রতিযোগিতায় আজকে মানে মানে অবতীর্ণ হয়, লাঠিয়াল বাহিনী দিয়ে হল দখল করে, লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্যাম্পাস দখল করে, তাহলে এই ফ্যাসিস্টের ক্যারেক্টার আর আপনাদের ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্টটা দেখাতে হবে। জনগণ এখন আর উচ্ছৃঙ্খলা চায় না, সন্ত্রাসী চায় না, জনগণ নৈরাজ্য চায় না, জনগণ পরিবর্তন চায়। একটা স্টুডেন্ট তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলুন, বা মেয়েকে সেই ক্যাম্পাসে পাঠিয়ে গার্ডিয়ান কত নিশ্চিন্তা থাকতে চায়, যাতে তার ছেলে ক্যাম্পাসে এসে নিরাপদে হোস্টেলে অবস্থান করতে পারে, নিরাপদে সে ক্লাসে যেতে পারে, এবং নিরাপদে তার শিক্ষা জীবনকে রক্ষা করতে পারে। মেধার বিকশিত হওয়ার জন্য তার পঠনের জায়গা থেকে, পঠনের ক্লাসের জায়গা থেকে, লাইব্রেরির জায়গা থেকে নিজস্ব হোস্টেলে সম্পূর্ণ নিরাপদে থাকতে পারে। বর্তমান গণতান্ত্রিক সরকার জনাব তারেক রহমান সাহেবের সরকারের এদিকে নজর দেওয়া। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড যদি বেঁকে যায়, মেরুদণ্ড যদি ভঙ্গুর হয়ে যায়, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র বিকশিত হবে না। আগামী দিনের জেনারেশনের উপরে যে শিক্ষার মধ্য দিয়ে আমরা গড়ে তুলতে চাচ্ছি, আগামী দিনের জেনারেশনকে, বাংলাদেশকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জায়গায় নিতে চাচ্ছি, ঐতিহ্যের জায়গায় আমরা নিতে চাই, এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, অর্থনৈতিক